কম বেশি সুগারের পেশেন্ট আমাদের ঘরে ঘরে রয়েছে। একই ফ্যামিলির অনেক সময়ই দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সুগারের পেশেন্ট, অনেক সময়ই দেখা যায় বাবা ছেলে বা ছেলে মেয়ে দুজনেই সুগারের পেশেন্ট। একই বাড়িতে থাকে অথচ তাদের সুগারের ওষুধ ভিন্ন। এক একজন এক এক রকম ওষুধ খায়, কেউ একবেলা খায়, কেউ দুবেলা খায়, কেউ বা তিনবেলা খায়। আদৌ এই আলাদা আলাদা তারতম্যের কি কোনো দরকার আছে, নাকি একই ওষুধ দিয়েই সবার সুগার কমানো যেতে পারে? এই নিয়ে কিন্তু বড় কনফিউশন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এই এলাকাতে। অনেকেই এসে বলে আমাদের পাশের বাড়ির এই কাকু এই ওষুধটা খাচ্ছিল, তো আমিও এই ওষুধটা শুরু করলাম, যবে থেকে দেখলাম আমার সুগারটা বেশি আমি এই ওষুধটাই খাওয়া শুরু করলাম। খেয়ে হয়তো ভালোও আছেন, অনেকের আবার সাইড এফেক্ট হচ্ছে। আবার অনেকে বলে আমার বাড়িতে তো এই ওষুধটা থাকে, আপনি যদি এই ওষুধটাই আমাকে লিখে দেন খুব ভালো হয়। আদৌ কি এইভাবে সুগার আমরা চিকিৎসা করি, নাকি প্রত্যেকের আলাদা আলাদাভাবে আলাদা রকম চিকিৎসা হয়? কি দেখেই বা আমরা ওষুধের ডোজ টাইট্রেশন করি? কাকে আমরা ইনসুলিন দিই, কাকেই বা আমরা ওরাল ট্যাবলেটে রাখি? আসুন আজকে এটা নিয়েই আলোচনা করা যাক। নমস্কার, আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ। অনেকদিন ধরে সুগার প্র্যাকটিস করতে করতে এই ধরনের বহু পেশেন্ট আমি পেয়েছি, যারা একই ফ্যামিলির দুজন তিনজন সবাই সুগারে ভুগছে, কিন্তু প্রত্যেকের প্রেসক্রিপশন আলাদা। কেন? দুটো পেশেন্ট দেখলে দুটো আলাদা আলাদা ভিজিট পাবো তার জন্য, নাকি দুটো মানুষের মধ্যে তারতম্য রয়েছে এবং তাদের ওষুধেও তারতম্য হওয়া যায় তার জন্য? আসলে প্রত্যেকটা মানুষ আলাদা এবং প্রত্যেকটা মানুষের সুগার লেভেলও কিন্তু আলাদা হয়। হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সুগার রয়েছে, কিন্তু দুজনের সেম রেঞ্জ হয়তো নেই। আবার অনেক সময় আমরা সুগারের ওষুধ যখন টাইট্রেট করি তখন আমরা বিভিন্ন কোমরবিডিটি, মানে যেমন হার্টের রোগ আছে কিনা, কিডনির সমস্যা রয়েছে কিনা, প্রেশারের ওষুধ খায় কিনা, কোলেস্টেরলের ওষুধ খায় কিনা, এগুলো আমরা কিন্তু নজরে রাখি। দুজনের পার্টিকুলার একই ধরনের রিপোর্ট হওয়া কিন্তু খুবই অস্বাভাবিক। সাধারণত আমরা প্রত্যেকটা মানুষের রিপোর্টে তারতম্য পাই, তার কোমরবিডিটির মধ্যে পার্থক্য পাই। যেমন কারুর হয়তো সুগারের সঙ্গে সঙ্গে প্রেশার রয়েছে, আবার কারুর হয়তো সুগারের সঙ্গে সঙ্গে কোলেস্টেরল রয়েছে, কারুর আবার সুগারের সঙ্গে থাইরয়েড রয়েছে, কারুর আবার সুগারের সঙ্গে কিডনির সমস্যা রয়েছে। এই তারতম্যের জন্য কিন্তু আমাদের সুগারের ওষুধের সিলেকশানেও বিভিন্ন রকম পার্থক্য দেখা যায়। আমাদের যে সুগারের ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলোর মধ্যে অনেকগুলো গ্রুপ রয়েছে। সেই গ্রুপগুলোর মধ্যে কিছু ইন্ডিকেশন এবং কিছু কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে। তার মানে হলো যে কোমরবিডিটিগুলো রয়েছে তার সঙ্গে মিলিয়ে আমাদেরকে ওষুধ দিতে হয়। যেমন যার হার্টের সমস্যা রয়েছে সুগারের সঙ্গে সঙ্গে, তাদেরকে আমরা কিন্তু SGLT2 ইনহিবিটর যেমন ড্যাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন এই ধরনের ওষুধ দিয়ে থাকি। আবার যার হয়তো প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে বা প্যানক্রিয়াস অসুস্থ রয়েছে, তাদেরকে আমরা কিন্তু DPP4 ইনহিবিটর যেমন ভিল্ডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন এগুলো অ্যাভয়েড করে থাকি। আবার যারা সাধারণত কিডনি চিকিৎসা চলছে বা কিডনির সিকেডি স্টেজ ডেভেলপ করে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ওষুধই আবার কন্ট্রাইন্ডিকেটেড হয়ে যায়, শুধুমাত্র কিন্তু তখন আমরা লিনাগ্লিপটিন দিতে পারি। তাই প্রত্যেকটা পেশেন্টের ওষুধ কিন্তু আলাদা আলাদা ধরনের হয় এবং সেই সুগারের ওষুধগুলোর মধ্যেও কিন্তু ডোজের তারতম্য আছে। যেমন আমরা মেটফর্মিন যে ওষুধটা সাধারণত আমরা প্রাইমারি লেভেলে শুরু করি, সেই ওষুধটা কিন্তু 500 মিলিগ্রাম থেকে 2000 মিলিগ্রাম পর্যন্ত একটা পেশেন্টকে টলারেট করানো যায়। কেউ কেউ 2000 মিলিগ্রাম পর্যন্ত সহ্য করতে পারে, আবার কেউ কেউ কিন্তু 500 দিলেই হয়তো তার ডিসপেপসিয়া বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা ভমিটিং টেন্ডেন্সি চলে আসে। তাই আমাদের বুঝে শুনে কিন্তু এই মেটফর্মিনস ইনিশিয়েট করতে হয়। এছাড়াও অন্যান্য যে সমস্ত ওষুধ রয়েছে তার ডোজিংয়েও কিন্তু এই সুগারের ফাস্টিং পিপি এবং HbA1c রিপোর্টের ওপর অনেকটা করেই নির্ভর করতে হয়। তাই আপনাদের বাড়িতে যদি সুগার থাকে, এমন নয় যে সব সুগারের ওষুধ এক। তাদের ডোজেস আলাদা রয়েছে, তাদের গ্রুপ আলাদা রয়েছে এবং
তাদের কিন্তু বিভিন্ন রকমের ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন রয়েছে। তাহলে এগুলো কে বুঝবে বা এগুলো কিভাবে আপনি করতে পারেন? সুতরাং এই জিনিসগুলো বুঝতে গেলে আপনাকে কোনো একজন ডায়াবেটিসের ডক্টর যে প্রপারলি ডায়াবেটিসটাকে প্র্যাকটিস করে ওইরকম কারোর কাছে যেতে হবে, এবং সে কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে টেস্ট করিয়ে নিয়ে তারপর বুঝে শুনে আপনার জন্য যে ওষুধটা অ্যাকচুয়ালি প্রয়োজন বা যে ওষুধটা আপনার জন্য সাইড এফেক্ট কম করবে সেই ওষুধটাই কিন্তু আপনাকে দেবে। তবে হ্যাঁ, অনেক পেশেন্টরা এখানে আমাকে বলবেন বা অনেকে হয়তো কমেন্ট করবেন যে আমি পাশের বাড়ির কাকুর ওষুধটা খেয়ে কিন্তু সুগার লেভেল কমিয়ে দিয়েছি। সবসময় কিন্তু সুগার লেভেল শুধু কমালেই হবে না, কারণ শুধু সংখ্যাটাকে কিন্তু চিকিৎসা করলে হবে না, মানুষটাকে চিকিৎসা করতে হয়। তাই সেক্ষেত্রে অনেক সময় অনেক ওষুধ যাদের কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে সেই ওষুধ খেলেও প্রাইমারি লেভেলে কোনো সাইড এফেক্ট দেখা যায় না। হয়তো দেখা যায় যে তার সুগার লেভেল কমে এসছে, কিন্তু এই কমে আসাটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে অন্যান্য কমপ্লিকেশান তৈরি করতে পারে। এবার হ্যাঁ, একটা প্রেসক্রিপশান করা হলো, এই প্রেসক্রিপশানের ভ্যালিডিটি কদিন সেটা নিয়েও একটা প্রশ্ন থাকে। কারণ আমি একটা প্রেসক্রিপশান করলাম, অনেক ক্ষেত্রে দেখি অনেক পেশেন্টরা 1 বছর পরে এসছে কি 2 বছর পরে এসছে, এসে বলছে ডাক্তারবাবু আমি ওষুধ কিন্তু খেয়ে যাচ্ছি। এখানেও আমি বলে রাখি যে একই ওষুধ কিন্তু তার একটা মেয়াদ থাকে। একই ওষুধ এতদিন পর্যন্ত কিন্তু আপনার নাও লাগতে পারে বা নাও খেতে হতে পারে, কারণ আপনার বডির তারতম্য হয়েছে এবং আপনার রিপোর্টেরও কিন্তু তারতম্য অবশ্যই হয়েছে। সুতরাং ডোজ টাইট্রেশনটাও খুব দরকার। যেমনি আলাদা আলাদা ওষুধ আলাদা আলাদা মানুষের জন্য দরকার, তেমনি একই মানুষের জন্য হয়তো মাঝে মাঝেও ওষুধ চেঞ্জ করা দরকার। তাই যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে অতি অবশ্যই নিজেরা পাকামো না মেরে বা নিজেরা ডাক্তারি না করে বা পাশের বাড়ির থেকে বা নিজের বাড়িতে সুগার আছে বলে তার ওষুধটা না খেয়ে ঠিকঠাক কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সেই অনুযায়ী আপনারা ওষুধ খেয়ে খুব তাড়াতাড়ি সুগারটাকে কন্ট্রোলে নিয়ে আসুন এবং সুগার রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচতে পারবেন। এবং সুগার রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, যদি সেই কমপ্লিকেশনগুলো সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলে আপনারা খুঁজে দেখতে পারেন এবং আপনারা ভিডিওটা দেখে সেই জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই জিনিসটাকে বুঝে আপনারা কিন্তু সুগার সম্পর্কে নিজেদেরকে অনেকটাই সচেতন করে তুলতে পারবেন।